এই যে ভাইরাল হওয়া, ভাইরাল হয়ে গেছে। ওই গানটা ভাইরাল। তো এই ভাইরাল হতে গিয়ে আমরা আসলে ভাইরাস হয়ে যাচ্ছি। ভাইরাস হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকেই তাই। আমি একটু তোমার ব্যাক থেকে যাব, মানে ছোটবেলা থেকে যাব। তোমার জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম চট্টগ্রামে। মানে ছোটবেলা একটু জানতে চাই কিভাবে জন্ম, মানে জন্মের পরে শৈশবটা কিভাবে কাটলো? আমার এত বৈচিত্র্যময়, এত নিরাপদ একটা শৈশব আমার বাবা-মা আমাকে দিয়েছেন, সেজন্য আমি আমার বাবা-মার কাছে কৃতজ্ঞ। আর আমার ভাই-বোন, আমরা ৫ ভাই ২ বোন। আমি সবার ছোট এবং আমার প্রত্যেকটা ভাই-বোন আমাকে সেই শিশুকাল থেকে আগলে রেখেছেন এবং এখন পর্যন্ত আমাকে আগলে রাখছেন। আর আমি আ একটি মধ্যবিত্ত রক্ষণশীল পরিবার থেকে এসেছি। কিন্তু সেই পরিবারে আমার বাবা-মা আমাদের ভাই-বোনদেরকে লেখাপড়ার আ বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের জন্যে যেমন সহযোগিতা করেছেন, লেখাপড়ায় আমাদের ৭ ভাই-বোনকে এবং একই সাথে আমাদেরকে সংস্কৃতি, আমাদের কালচার সবকিছু সম্পর্কে শিক্ষা দিয়েছেন। আমার বড় বোন খুব ভালো গান করেন। আমার বড় ভাই ভালো গিটার বাজাতেন। আমার ইমিডিয়েট বড় ভাই তবলা বাজাতেন দারুণ এবং আমি খুব ছোটবেলা থেকে আমি নাচ শিখতাম কিন্তু কেউ কি চট্টগ্রামে। তোমার মতো ধরো, তুমি তো জনপ্রিয়, তোমাকে মানুষজন চেনে, সব জি, জায়গায় গেলে তোমাকে জানে, তোমার নামটা জি, জানে। অনেকে আছে নাম না জানলেও দেখে চেনে। জি, হ্যাঁ, দেখে যে আপনাকে তো অনেক দেখছি জি, টিভিতে, আপনি অনেক ভালো অভিনয় করেন। জি। বাকিরা কেউ কেউ এরকম ভাবে হয়েছে? আমি এই সেক্টরে আমার এফোর্টটা দিয়েছি এবং আমার ইন্টারেস্ট এখানে একটা কথা খুব বলা জরুরি যে খুব কম মানুষই আছেন আমার মতো সৌভাগ্যবান যারা যাদের যেই কাজটি করে তারা জব স্যাটিসফ্যাকশন পান সেই কাজটি তারা করার সুযোগ পান। আমি অনেককে দেখেছি যে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে ব্যাংকে জব করছেন। এবং আরো এরকম অনেক কন্ট্রাডিক্টরি ওয়ার্ক করতে দেখি। কিন্তু আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি। আমার বোনের সাথে গান করতাম। তো এই যে শিল্প মাধ্যমে আমার বিচরণটা, আমি সেটাকেই আমার জীবনে ইমপ্লিমেন্ট করেছি এবং আমার কর্মসন্তুষ্টিটা সেখানেই। আমি যে কাজটি করি আমি জব স্যাটিসফ্যাকশন নিয়ে করি। খুব ছোটবেলা থেকে লেখালেখি করতাম। এখনো আমি সেই লেখালেখির প্র্যাকটিসটা আমার আছে। আমার গত বছর ২০২৪ এর বইমেলায় ১ম বই বেরোলো জলছবি। ২০২৫ এ বেরোলো অনেক বহুল বৃত্তবাস বিকৃত। এবং বহুল অনেক পাঠকের কাছে পৌঁছে গেছে। তো আমি যেটা বলছিলাম যে আমার চট্টগ্রামে আমি শাশ্বত ললিতকলা একাডেমিতে নাচ শিখতাম। স্কুলটা কোথায় ছিল? স্কুল ছিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল চট্টগ্রামে শহরে? চট্টগ্রামে। এরপরে ঢাকায় আসি ক্লাস 6 থেকে আচ্ছা। এবং একটা মধুর শৈশব আমার। আমি এখনো যখন শৈশবের গল্প বলতে চাই বা আমার শৈশবের স্মৃতিচারণ করি, আমি আবেগাপ্লুত হয়ে যাই যে এত মধুর, এত রঙিন শৈশব হতে পারে। আমি যখন এখনকার শিশুদের আম অনেক দুর্ঘটনা, অনেক খারাপ খবরগুলো পাই। আমরা কিন্তু এখন পত্রিকা খুললে, নিউজ দেখলেই কিন্তু শিশুদের উপর অনেক ব্যাড ধরনের টাচ, ব্যাড ব্যাড টাচের। টাচ, অনেক হুম, হ্যারাসমেন্ট দেখি। শিশুদের উপর অনেক নির্যাতনের গল্প আমরা শুনি। হুম। আমি তখন একেবারে আঁতকে উঠি। আচ্ছা, তখন কি এমন ব্যাপারটা ছিল না? তোমার শৈশবের থেকে আমার শৈশব আরো একটু আগে ছিল। কিন্তু আমি দেখতাম যে ছোটদেরকে, বাচ্চাদেরকে সবাই, মানে সিনিয়র যারা, যেকোনো বয়সের মানুষজন বাচ্চাই ভাবত। তো বাচ্চা ভাবলে তো তাকে ব্যাড টাচের কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু তাহলে এখন হঠাৎ করে এটা কি কালচার এলো যে মানে বাচ্চাদেরকে পর্যন্ত ব্যাড টাচ করতে হবে? মানে এটা চিন্তা করলে কিন্তু খুব মনোকষ্ট হয়। মানুষ আ যে বা যারা এ ধরনের সাইকোলজির মধ্য দিয়ে যায়, আমি বলব যে এটা আসলে বিকৃতি ছাড়া কিছু না। আপনি যদি মানুষ হন, আ শিল্পী হওয়ার আগে আসলে মানুষ হতে হয়। তারপরে শিল্পী। তো আপনি যদি খুব স্বাভাবিকভাবে একদম বেসিক ভালোটা নিয়েও একজন মানুষ হতে মানে বেসিক আ বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনি তৈরি হতে চান, মানুষ হতে চান, তাহলেও কিন্তু একজন মানুষের মধ্যে ওই মনুষ্যত্বহীনতাগুলো থাকতে পারে না। আমরা আমাদের শৈশবে যেটা হয়েছে যেজন্য আমি বলেছি যে আমি আমার পরিবারের কাছে অনেক কৃতজ্ঞ। প্রতি মুহূর্তে আগলে রেখেছে, আগলে বড় করেছে। পরবর্তীতে আ আমার মনে হয়েছে যে আমি যেই পরিবার থেকে এসেছি, আমি যেই পারিবারিক প্রেক্ষাপট এবং আমার পরিবারের মানুষগুলোর যেই চাওয়া আমার কাছে, তাই আমি কখনোই এমন কিছু সমাজে করতে পারব না, যেটা আমার পরিবার কষ্ট পাবে। না, ছবি আগলে রাখার ব্যাপারটা আমি একটু কমই বললাম। যেমন আমি আমার ছোটবেলার কথা বলি। আমি যখন গ্রামে চলে যেতাম, ক্লাস 3-4 এ পড়ি হয়তো, বা 2-3 তে পড়ি। অনেক ছোট।
আমার মা-বাবা আমাকে কিন্তু বলত না যে ওই মাঠে খেলতে যাওয়ার দরকার নেই। তাদের সাথে সকালে একবার দেখা হইছে। আমি কোথায় চলে গেছি তার হিসাব নেই। দুপুরবেলা একবার গিয়ে গোসল-টোসল করে গিয়ে একবার খেলাম। ওই আবার একটু দেখা হলো। নাও দেখা হইতে পারে, ঠিক কি নাই। সুন্দর! আবার চলে গেলাম কোথায়, সন্ধ্যা হয়ে গেছে। কেউ জিজ্ঞেস করতেছে না। ভয় নাই। কোনো ভয় নাই। হ্যাঁ? কিন্তু মানে কি হলো তাহলে, ব্যাপারটা কি দাঁড়ালো? এখন আসলে আ আমরা আধুনিক যত হচ্ছি সময়ের সাথে, সাথে আধুনিকতা কিন্তু আমাদেরকে অনেক পেছনেও নিয়ে যাচ্ছে এবং আ আধুনিকতার সাথে কিন্তু আদিমতার একটা সংযোগ আছে। আধুনিক হতে, হতে আমরা কিন্তু আবার আদিম হয়ে যাচ্ছি। আদিম হয়ে যাচ্ছি। ক্লাস 6 এ ছিলাম। যে তুমি ঢাকায় চলে আসছো 6 এ। ঢাকায় চলে আসলাম। তারপরে কোন স্কুলে ভর্তি আর হলাম? আপনার কথার সাথে আরেকটি কথা জুড়ে দিতে চাই। এখন আমাদের সবার হাতে, হাতে ফোন। আমাদের হাতেই বিশ্ব, পৃথিবী এবং এই যে মোবাইলটা আমরা স্ক্রল করে সারাক্ষণ কত কিছু দেখতে পাচ্ছি। তাই না? আপনি একটা সুস্থ জিনিস দেখান, সুস্থ বিনোদন দেন বা একটা ভালো কথা বলেন, ওটার দর্শক কিন্তু পাবেন না। কিন্তু আপনি হুট করে একটা মানে ডিগবাজি খেলাম। হ্যাঁ, জি, একদম তাই। আপনি একটা ডিগবাজি দিয়ে বসেন, আপনি কিন্তু সবার কাছে খুব সহজেই আপনি পরিচিত ওই হয়ে যে উঠবেন। ভাইরাল হয়ে গেলাম হ্যাঁ, আরকি। এবং এই যে ভাইরাল শব্দটা, এটা হচ্ছে একটা ভয়াবহ ঘুণপোকা। আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের কালচারে ঘুণপোকার মতো ঢুকে গেছে এই ভাইরাল শব্দটা। আমরা এর অর্থ বুঝি না, কিছুই না। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভাইরাল হতে চাই। আমি অনেক শিক্ষিত মানুষকেও ভাইরাল শব্দটা ব্যবহার করতে দেখি এবং এই যে ভাইরাল হওয়া, ভাইরাল হয়ে গেছে, ওই গানটা ভাইরাল। তো এই ভাইরাল হতে গিয়ে আমরা আসলে ভাইরাস হয়ে যাচ্ছি। ভাইরাস হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকেই তাই। তাও